বিএনপির চেয়ারপারসন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুবার হাসপাতালে গেছেন আমাকে দেখার জন্য। তারই একটা ছবি যে আপনি দেখলেন একটু আগে। তারপরে দুইটা অপারেশন, 56 দিন হাসপাতালে ছিলাম, 15 দিন ছিলাম আইসিইউতে। 1996 সালের একটা ছবি। দুষ্কৃতকারীরা আপনাকে মেরে মৃত ভেবে চলে গেছে আর কি। ছবিটার প্রেক্ষাপট এবং গল্পটা। প্রেক্ষাপটটা হলো 1996 সালের 23শে জুন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পরে তো ধ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা শুরু করেছিল, তো আমরা এগুলো প্রতিবাদ করা শুরু করলাম। তখন আওয়ামী লীগ থেকে একটা সরকারি পত্রিকা খবর বেরোলো যে কিছু লোককে হিট লিস্টের মধ্যে আনা হয়েছে, যাদেরকে মানে যাদের ব্যবস্থা নেওয়া হবে, মেরে ফেলা হবে। এই যে মেরে ফেলা শব্দটা ছিল না, হিট লিস্ট, এই হিট লিস্টের মধ্যে আমার নামও ছিল। তা আমরা এগুলো আর খুব সরব প্রতিবাদ করলাম প্রেস ক্লাবে বা বাইরে এবং রাস্তায়। আরেকটা ঘটনা ঘটলো, জিয়াউর রহমানের কবরস্থানে যাওয়ার জন্য একটা ভাসমান ব্রিজ ছিল। হ্যাঁ, এই ভাসমান ব্রিজটা উঠাই নিয়ে নিল যাতে মানুষ কবরস্থানে যেতে না পারে। তো সেইটার ব্যাপারে প্রচণ্ড প্রতিবাদ করেছিলাম। এগুলো অনেক কিছু আছে, বিশেষ করে ইন্ডিয়ান হেজিমনি এবং 23শে জুন যে তারা শপথ গ্রহণ করলো। 23শে জুন হলো পলাশী দিবস। দেশ যেদিন ডুবে গেছিল, দেশের স্বাধীনতা যেদিন হারিয়েছিল, সেদিন শপথ নিয়েছিল কারা? মির্জাফররা। তো সেই ওইটার ব্যাপারে আমরা যে মির্জাফরদের পরবর্তী উত্তরসূরি হলো শেখ হাসিনা বা এরা, অতএব তাদের ব্যাপারে আমরা প্রতিবাদ করছি। এই ঘটনার পরে প্রায়, এটা তো জুন মাসে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, সেপ্টেম্বর মাসের 25 তারিখ আমি তখন জব করি দৈনিক বাংলায়। দৈনিক বাংলা বিচিত্রার সহকারী সম্পাদক ছিলাম। বিচিত্রা ছিল বাংলাদেশের এ যাবৎকালের যত সাপ্তাহিক বেরিয়েছে সবচেয়ে সম্মানিত পত্রিকা এবং জনপ্রিয় পত্রিকা। তো ওইখান থেকে আমি গেছিলাম দৈনিক ইনকিলাবে, আমার কিছু লেখার বিল ছিল সেগুলো আনতে। প্রফেসর আব্দুল গফুর ভাষা সৈনিক, উনি বলেন যে আইসা টাকাগুলো নিয়ে যান। তো টাকাগুলো নিয়ে আমি একটা স্কুটার নিয়ে রওনা দিলাম। তো ফার্মগেট যখন ক্রস হচ্ছে, ফার্মগেটের ক্রসের আগে মানে যেখানে শার্ক ফোয়ারাটা, ওইখানে থেকে আমার স্কুটার ড্রাইভার স্যার 4-5টা মোটর সাইকেল আমাদেরকে চাপ দিতে চেষ্টা করতেছে, ঘিরে রাখছে। তাহলে আরে রাস্তাঘাটের ব্যাপারে কে কারে ঘিরে রাখে, তুমি চালাই যাও তোমার মতো করে। তো এই করে করে আমরা যখন ফার্মগেট করেছিলাম তখন এগুলো একেবারেই আমাদেরকে আগে পিছে সামনে ডাইনে একদম মোটর সাইকেলদের কর্ডন করার মতো অবস্থা। এরপরে মানিক মিয়া অ্যাভিনিউতে যখন আমরা প্রবেশ করলাম, তখন এই মাঝখানের আইল্যান্ডটা ছিল না। এখন যে আইল্যান্ডটা মাঝখান দিয়ে দিছে না, এই আইল্যান্ডটা দিয়ে ভালো করছে কি মন্দ করছে সেটা আমার বলার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য হলো যে এই আইল্যান্ডটা ছিল মূলত যাতে এখানে জনসভা কেউ করতে না পারে, তার শয়তানি চক্রান্তের একটা অংশ আর কি। ওইখানে একটা নির্জন জায়গা, স্কুলটা রাজধানী স্কুলটা পার হওয়ার পরে ফাঁকা জায়গা, পাট গবেষণা কেন্দ্র, এই এলাকাগুলো, ওইখানে মোটর সাইকেলগুলো এসে চাপ দিয়ে গাড়িটাকে স্তব্ধ করে থামাই হলো। তখন আমার মনে হলো যে এটা হয়তো আপনার ছিনতাইকারী হবে। তো ঠিক আছে, তা আমি যা সাথে হবে সব খুব বেশি না, একটু মানে ফল ফ্রুট ছিল আর কেনা, আমার আর পকেটে 1,000-3-4 টাকা এই আর কি। নিয়ে গেলে নিয়ে যাবে। নামলাম যখন, ওরা আমাকে টেনে মানে থেকে, তখন তো বেবি ট্যাক্সিগুলোতে ওই এখন যেমন দরজা জানালা থাকে ওরকম দরজা ছিল না, লোহার দরজা ছিল না। তো ওরা টান দিয়ে হ্যাঁচকা টানবে না, আমাকে বার করলো। তো বার করার পরে আমি ওদের সাথে তাকাইতে তাকাইতেই, ওদের দিকে কথা বলতে বলতেই আমার মাথার মধ্যে একটা মানে বিশাল জোরে একটা শক্তিশালী, এরা ছিল ধরুন 10-12 জন, বিশাল জোরে একটা হিট করেছে। আমার একদম মনে হলো যে কয়েক হাজার অ্যাটম বোম বাস্ট হয়েছে মাথার ভেতরে, এরকম একটা মানে চোখে অন্ধকার দেখতেছি। সেই সময় সামনের দিক থেকে মনে হয় যে একটা ঘ্যাস করে একটা চাকু ঢুকে গেল, এবং এরপরে এলো পাথারি কুপিয়েছে আমাকে চাকু দিয়ে, কুপিয়ে টুপিয়ে ফেলে রেখে গেছে। ওরা তো মনে করেছিল যে এই লোকটা মরে গেছে। যখন আমাকে প্রথম হিটটা করে তখন আমার মনে হচ্ছিল যে মানে তাহলে এভাবেই আমার মৃত্যু ছিল, এরকম একটা মানে। তা আমার মনে হচ্ছে, আমি বলতেছিলাম যে আমি যেন আমার বুকটা যেন বাংলাদেশের মাটির উপরে থাকে লাগানো। এই এই করতে করতে ওরা এলো পাথারি কুপিয়ে টুপি আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, আর বলতে পারবো না, পড়ে গেলাম। সেইখান থেকে গরিব রিক্সাওয়ালারা, কেন গরিব মানুষকে, সর্বহারা মানুষকে, মেহনতি মানুষকে সম্মান করি। এই যে একটা মানুষ পড়ে আছে রাস্তায়, কত গাড়ি নিশ্চয়ই এখান থেকে গেছে, কেউ ফিরেও তাকায়নি,
কিন্তু রিক্সাওয়ালা একজন ওখানে যাচ্ছে, 2-3 জন বোধহয় ছিল, তারা দেখে একটা লোক পড়ে আছে রক্তাক্ত। তোরা কাছে যে হয়তো নারী টাড়ি টিপে দেখেছিল যে লোকটা তো মরে নাই রে, আরে ভাই এ তো এখনো জান আছে। তো ওরাই এই রিক্সার পাদানিতে যেখানে পা রেখে এর মধ্যে আমাকে শোয়াইয়ে নিয়ে কি করে হাসপাতালে পৌঁছাই দিয়েছিল। আমি বলতে পারবো না। হাসপাতালে যখন পৌঁছে যাই তখন হাসপাতালের ডাক্তাররা আপনার ওই পকেট হাতায় এটাতে আমার আইডি কার্ড টার্ডগুলো পেয়েছিল। তারপরের কাহিনী তো খুব স্বাভাবিক, কারণ কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের মানে মেডিকেল কলেজের হাসপাতাল ভরে গেল লোকারণ্য। তারপরে 2টা অপারেশন, 56 দিন হাসপাতালে ছিলাম, 15 দিন ছিলাম আইসিইউতে, জানে বেঁচে গেলাম আর কি। তারপরে প্রতিবাদের ঝড় উঠেছিল দেশে, এটা সত্যি। আমি আমার দেশবাসীর কাছে, আমার যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম তাদের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। বিএনপির চেয়ারপারসন বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুবার হাসপাতালে গেছেন আমাকে দেখার জন্য। তারই একটা ছবি যে আপনি দেখলেন একটু আগে, 2বার গেছেন হাসপাতালে আমাকে দেখার জন্য, এবং 24 ঘন্টা মনিটর করা আমাকে, যাতে কোনো করা না হয়। মানে তারা ভয় পাচ্ছিল যে আমাকে হাসপাতালেও হয়তো ক্ষতিগ্রস্ত করতে পারে, সেজন্য পুলিশের ব্যবস্থা করা হয়েছিল। মান্নান ভূঁইয়া তখন বিএনপির মহাসচিব ছিলেন। এই যে আপনার জাতীয় প্রেস ক্লাব, এই প্রেস ক্লাবের সঙ্গে বিশাল সভা করেছিলেন তিনি, প্রতিবাদ সভা, এবং দেশের বুদ্ধিজীবীরা প্রচুর প্রতিবাদ সভা করেছে, এটা করেছে সেটা করেছে, পত্রপত্রিকা নিউজে সয়লাভ হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো, এই ব্যাপারে পুলিশ যে কেসটা আমরা করেছিলাম, আমার ছোট ভাই করেছিল, তো সেই কেসের তদন্ত পুলিশ আজকে হলো, ওটা হলো 1996 সালের 25শে সেপ্টেম্বর। আজকে হলো এত সময়ের মধ্যে এই কেসটার তদন্ত কেউ করেনি। তো উল্টা গভর্নমেন্ট যেটা করেছিল সেটা আরো 2টা মামলা দিয়েছিল আমার নামে। একটা হলো প্রধানমন্ত্রী হত্যার মামলা আপনার নামে দিয়ে, আমার নামে, আর একটা হলো রাষ্ট্রদ্রোহিতার মামলা। প্রধানমন্ত্রী হত্যা মামলার কথা শুনলে হার্ট ফেল করবেন। আমি নাকি আরো আমি ছিলাম 5 নম্বর আসামি ওই মামলার। 1 নম্বর আসামি ছিলেন সাবেক রাষ্ট্রপতি এই যে AQM বদরুদ্দোজা চৌধুরী স্যার। 2 নম্বর আসামি ছিলেন 2 নম্বর আসামি ছিলেন সাদেক হোসেন খোকা। 3 নম্বর আসামি ছিলেন আনোয়ার জাহিদ সাহেব, এরা 3জনই নাই। 4 নম্বর আসামি ছিলেন ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দিন ভাই, আর 5 নম্বর আসামি ছিলাম আমি। এরকম অনেকেই ছিল। তো আমরা কি করেছি, 24 মিলিয়ন পাউন্ড আমরা ডিক্লেয়ার করেছি যে হাসিনাকে যদি কেউ মারতে পারে তাকে এই পাউন্ডটা আমরা দেব। বলেন 24 মিলিয়ন পাউন্ড আমরা পাবো কোথায়? এরকম একটা উদ্ভট অবিশ্বাস্য মামলা দিয়েছিল। আর একটা রাষ্ট্রদ্রোহিতার মামলা, রাষ্ট্রদ্রোহিতার ভিতরে তার বাংলাদেশের রাষ্ট্রপতি ষড়যন্ত্র করতেছে। কি ষড়যন্ত্র করছি আমরা তোমার সরকারকে উৎখাত করতে চাই, সেটা তো প্রকাশ্য ব্যাপার, এটা তো ষড়যন্ত্রের কিছু নাই। এইসব মামলাটা, কিন্তু তখনকার কোর্টগুলো আজকের মতো এরকম পেটিকোট ছিল না। আজকে তো অবশ্য ঠিক হয়েছে, 15 বছরে আমাদের কোর্টগুলো তো কোনোটা জজ কোর্ট বলেন, আপনার লয়ার কোর্ট বলেন, ম্যাজিস্ট্রেট কোর্ট বলেন, হাই কোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, সব হয় মুজিব কোর্টে পরিণত হয়েছিল অথবা শেখ হাসিনার পেটিকোটে পরিণত হয়েছিল। এই রকম কোর্ট তখন ছিল না। ওই 96 সালের ওই পরেও কোর্ট তার কিছুটা স্বাধীনতা রক্ষা করতে পেরেছিল। কোর্টে আমাদেরকে এমন জামিন দিয়েছিল যে কোনোদিন আমাদেরকে টাচ করারও সাহস পায়নি আমাদের পুলিশ, এমন চমৎকার জামিন। আচ্ছা, এই 2টা মামলা যে হলো আপনার নামে, এটা কি ওই যে আপনি আক্রান্ত হওয়ার পরে, মানে ওই প্রেক্ষাপট অনুযায়ী? ওই প্রেক্ষাপট অনুযায়ী নেই, আক্রান্ত হয়ে যখন সুস্থ হয়ে বাসায় ফিরলাম, ওরা মনে করছিল যে এটা চুপ হয়ে যাবে। কিন্তু আমি এসে কি করলাম, কালচারাল ফ্রন্ট, মালসুদ্দিনের একটা ডায়লগ আছে যে রাজনীতির মাঠ যখন হাতছাড়া হয়ে যায় তখন কালচারাল ফ্রন্টে কাজ করো, জনগণের কাছে চলে যাও। কালচারাল ফ্রন্ট দিয়ে মানুষের মনোজগতের উপরে তাদের মোটিভেট করো, মনোজগৎকে সমৃদ্ধ করো, মনোজগতের উপর প্রভাব বিস্তার করো। ওই কাজটা শুরু করেছিলাম। তার খেসারত হিসেবে এই আবার 2টা মামলা নিতে হয়েছিল। আচ্ছা, তো এমনিতে আপনাকে যে মানে মারার জন্য যে গল্পটা বা যেটা বলেন, প্রেক্ষাপটটা বললেন, এটা নিয়ে, এটা কোনো গল্প নয়। মানে গল্প বলতে আমি বলতে ভুল করেছি, মানে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপ্রত্যাশিত ঘটনা বলি, এটার জন্য কতটুকু আপনি দৌড়িয়েছেন বিচার পাওয়ার জন্য, বা দৌড়িয়েছেন কিনা? বিচার পাওয়ার জন্য তো বললাম, তো প্রথমত
থানায় ইয়া করা হয়েছে, মানে মামলা কি বলে এফআইআর না কি বলে ওটাকে, আমার কাছে কাগজপত্র আছে এখনো। তো মামলা করা হয়েছে, পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছে। আমি 54 দিন ছিলাম ঢাকা মেডিকেল কলেজে। এই 54 দিন হাসপাতালে আমার খামা দরজার সামনে 4-5টা 4-5জন করে পুলিশ দাঁড়ায় থাকতো। উল্টে আমার কাছে কে আসে না আসে সেটারই বরং মনিটর করা হতো, বুঝছেন অবস্থা। আমাকে পাহারা দেওয়ার ছলে কারা আসতেছে কারা যাচ্ছে তার তালিকা নেওয়া হতো। এগুলো করেছে, কিন্তু কোনো তদন্ত করেনি। আমরা বহুবার যোগাযোগ করেছি, বলছে হ্যাঁ আমরা দেখতেছি বিষয়টা। ওই মামলা নিয়ে কি কাজ করবেন কিনা এখন করার সুযোগ? এ তো অনেক দিনের আগের কাহিনী। এখন এই গভর্নমেন্ট তো আমার মতো সাধারণ লোকের কথা শুনবে? এরা তো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, বড় বড় মানুষ, তাদের কি সময় আছে? আর তারপরে এত সব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। আমি তো জানে বেঁচে গেছি, আমি শুক্রিয়া আদায় করি যে আমি জানে বেঁচে গেছি, কিন্তু কত হাজার মানুষ, কত হাজার হাজার ছেলে মেয়েরা আমাদের মারা গেছে। এই 15 বছরে গুম খুনের শিকার হয় নাই কে? কত মানুষ গুম হয়ে গেছে, কত মানুষ মামলায় মামলায় জর্জরিত হয়ে গেছে, সর্বস্ব হারা হয়েছে। কত ছেলে মেয়েগুলো মারা হলো, রাস্তাঘাটে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এইরকম বিশাল ডামাডোলে দেখার পরে আমার ব্যক্তিগত দুঃখ আমি ভুলে গেছি। আচ্ছা, আমার মনে হচ্ছে বাবু প্রতিকার হোক এই হত্যাকাণ্ডগুলোর। আর একটু দুঃখের তবে কেউ যদি মনে করে যে আমার আমাকে যে হত্যার উদ্যোগ নেওয়া হয়েছিল, যেভাবে মারা যাইতে পারতাম, তো আমি মারাই তো গেছিলাম। ডাক্তাররা বলেছিল যে আর 15-20 মিনিট দেরি হলে ওনাকে বাঁচানো যেত না। রক্ত দেখছে ব্যাগের পর ব্যাগ, কারণ রক্ত শূন্য হয়ে গেছিল বডি। তো এইরকম বিভীষিকাময় অবস্থা, আচ্ছা, আমি তো কোনো প্রতিকার পাইনি।